বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমাদের আজকের বিষয় পোষা প্রাণীর যত্ন ও টিকা প্রদান। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন বুড়িচং উপজেলার উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আতিকুর রহমান, আর উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309504221। পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন কৃষিতে সমৃদ্ধ আমাদের এই প্রিয় মাতৃভূমি। বিশেষ করে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ আমাদের উল্লেখযোগ্য হারে এগিয়েছে উন্নতির পথে। এর মধ্যে প্রাণী সম্পদ আমাদের দেশে যে বিপ্লব হয়েছে আপনারা জানেন। আপনারা একটি বিষয়ে লক্ষ্য করলে জানবেন যে কোনো সামাজিক আচার অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে আপনারা জানেন যে আমিষের যে প্রধান উৎস এই ডিম এবং মাংস একেবারে পর্যাপ্ত পরিমাণ এখন পাওয়া যায়। তো এই যে বিপ্লব হয়েছে মূলত প্রাণী সম্পদ বিজ্ঞানীরা এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের এই সেক্টর অনেকটি এগিয়েছে। তো এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে আছেন বুড়িচং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্নটি থাকবে যে আমাদের দেশে আমরা আসলে পোষা প্রাণী এবং গৃহপালিত প্রাণী আমরা জানি আলাদা। পোষা প্রাণীর মধ্যে অনেক কিছু আছে, তো আপনার কাছ থেকে আমরা শুনবো। প্রথমে আপনার কাছে প্রশ্নটি থাকবে যে পোষা প্রাণী কেন পালন করা হয়? জি, ধন্যবাদ। আমাদের দেশে পোষা প্রাণী পালন করার জন্য বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে যদি আমি প্রথমে বলতে চাই, আসলে যে মানসিক একটা প্রশান্তি, যারা পোষা প্রাণী লালন পালন করে থাকেন, পোষা প্রাণীর সাথে যে উনি যে সময়টা দিচ্ছেন, পাশাপাশি তার সাথে কাটানোর সময়টা, তাকে স্পর্শ করা বা তার স্পর্শ নেওয়া, এটা আসলে একটা মানসিক প্রশান্তি দেয়। সেজন্য অনেকেই তার মানসিক প্রশান্তির জন্য পোষা প্রাণীটাকে বেছে নেন। তারপর যদি বলি, সেটা একটা দায়িত্ববোধ তৈরি হয়। একটা শিশু স্কুলে যাওয়া কোনো শিশু বা কলেজ পড়া কোনো ছেলে বা মেয়ে যখন পোষা প্রাণী পালে, তার ভিতরে একটা দায়িত্ববোধ সেটা ছোটবেলা থেকেই গড়ে ওঠে। যেটা কিভাবে দেখেন, সে তার নিজের যত্নের পাশাপাশি সে কিন্তু আরেকটা প্রাণীর দায়িত্ব নিয়েছেন। সেক্ষেত্রে তাকে কখন খাওয়াতে হবে, তার হলো যে যেখানে পটি করে সে লিটার বক্সটা তাকে পরিষ্কার করা, নিয়মিতভাবে তাকে গ্রুমিং করানো, এই বিষয়টা কিন্তু সে শিখতে পারে। সেটা কিন্তু সে অন্যদের থেকে সে কিন্তু এই কারণে অনেকটা এগিয়ে যায়। তারপর যদি বলি আমরা একটা শারীরিক সুস্থতা, গবেষণায় দেখা গেছে যারা পোষা প্রাণীর সাথে সময় কাটান বা পোষা প্রাণী লালন পালন করে থাকেন, তারা শারীরিকভাবে বিভিন্ন হৃদরোগ বা অন্য উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন রোগ থেকে ওনারা অনেকটাই দূরত্বে থাকেন বলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। আরেকটা যদি বলি, আমরা পোষা প্রাণী বিশেষ করে কুকুর, সেটা কিন্তু আসলে আপনার বাড়ির নিরাপত্তা বা আপনার সম্পদের নিরাপত্তার খাতিরেও কিন্তু অনেকে এটা আমাদের দেশে লালন পালন করে থাকেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমার এবারের প্রশ্ন আপনার কাছে যে বাংলাদেশে কোন প্রাণী বেশি পালন করা হয়, বিশেষ করে পারিবারিক ভাবে? আমাদের দেশে পোষা প্রাণী হিসেবে সাধারণত বিড়ালটা সবচেয়ে বেশি লালন পালন করা হয়ে থাকে। তারপর অনেকে কুকুরও পালেন। যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ, সেহেতু এই কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেক্ষেত্রে অনেকেই কুকুরটা বাড়ির ভিতরে রাখতে চান না, শুধুমাত্র তার বাড়ির বাহিরে রেখে বাড়ি পহরার কাজে, সম্পত্তি রক্ষার কাজে ব্যবহার করে থাকেন। বিড়ালটা বেশি পালন করা হয়। আবার অনেকে বিভিন্ন ধরনের বাজরিগর পাখি বা লাভবার্ড, যেগুলা ময়না পাখি, টিয়া পাখি, এগুলো পোষা প্রাণী হিসেবে ওনারা লালন পালন করে থাকেন। তারপরে ঘুঘু পাখি। বিড়ালের কোন জাত বেশি জনপ্রিয় মানুষের কাছে? আমাদের বিড়ালের অনেক বিশ্বে
অনেক জাত আছে, তার উপর আমাদের দেশে যে জাতটা সাধারণত বেশি জনপ্রিয় বা আমাদের দেশে দেখা যায় বর্তমান সময়ে, সেটা হলো যে পার্সিয়ান জাত। তারপর অনেকে আছেন যে পার্সিয়ান আর লোকালের, আমাদের যে লোকাল যে জাত সেটার ভিতর একটা মিক্স ব্রিড হয়, সে মিক্স ব্রিড। তারপর যে অনেকে আমাদের দেশীয় জাতটাও লালন পালন করে থাকেন। আচ্ছা, এর মধ্যে এই দুইটা জাতের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কোনটার বেশি? রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দিক থেকে আমাদের লোকালটাই, কারণ আসলেই যে পার্সিয়ান জাতের যে বিড়ালটা, সেটা আসলে তার দেখাশোনা করার জন্য তার যত্ন, সেটা কিন্তু আসলে অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে। যে আমরা ফোনটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, চট্টগ্রাম বন্দর থেকে। হ্যাঁ মামুন ভাই, আসসালামু আলাইকুম আপনাকে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে জি পোষা প্রাণী খুব চমৎকার একটা বিষয় নিয়ে আসছে আলোচনা। জি যে যত্নের কথা যেহেতু বলা হচ্ছে, আমরা খুব বেশি এখন প্রতি বাড়িতেই প্রায় সবাই বিড়াল কিংবা কুকুর আসলে পালন করি। জি। তো অনেকের ভেতরে এরকম একটা ভীতি আছে যে আসলে বিড়াল বা কুকুরের আঁচড় লাগলে এরকম ভাবে আঁচড় লাগলে ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা, নরমালি কুকুরের যে পায়ের নখগুলো, এগুলোর কিভাবে যত্ন নেওয়া প্রয়োজন এবং কোন কোন সময় আসলে কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেওয়া উচিত, যাতে মানে হিংস্রতা দেখাতে না পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। জি, উনি জানতে চাইছিল যে এই যে বিড়াল কুকুরে যে আঁচড় দেয়, এই যে টিকাটা মূলত বিড়াল কুকুরকে টিকাটা কখন দিতে হয়, আবার মানুষকে যখন আঁচড় দিবে এখন মানে কিভাবে টিকাটা দিতে হবে, এই বিষয়টা উনি জানতে চাইছিলেন। জি ধন্যবাদ। আসলে আমাদের একটা রোগ আছে, সেটা হলো যে রেবিস, যদি বাংলায় বলি জলাতঙ্ক। এই জলাতঙ্ক রোগটা আসলে কুকুর বিড়ালের বা শিয়াল, এগুলো আচরের মাধ্যমেই মানুষের দেহে সংক্রমিত হয়। আর এটা জলাতঙ্কের আসলে চিকিৎসা নাই। জলাতঙ্ক যদি কেউ জলাতঙ্ক রোগ দ্বারা আক্রান্ত হয়, আসলে মৃত্যুই নিশ্চিত বলা যায়। সেক্ষেত্রে যেহেতু আমরা পোষা প্রাণী বাড়িতে লালন পালন করি, সেক্ষেত্রে আমরা যদি আমার পোষা প্রাণীকে যদি আমি জলাতঙ্কের টিকাটা দিয়ে ফেলি, তাহলে দেখা যায় যে সে জলাতঙ্ক ভাইরাসটা দ্বারা সেও আক্রান্ত হবে না। ফলশ্রুতিতে সে যদি পরবর্তীতে আমাদেরকে যদি আঁচড় দেয়, তাহলে কি আমরাও একটা নিরাপদে থাকবো, যেহেতু তাকে জলাতঙ্কের টিকা দেয়া আছে। সেক্ষেত্রে যদি বয়সটা বলে, আমরা সাধারণত বলি যে জলাতঙ্ক, সেটা কুকুর বা বিড়াল যেটাই হোক, সেটা হলো যে 3 মাস বয়সে জলাতঙ্কের টিকা দিয়ে ফেলা যাবে। তারপর হলো প্রতি বছর 3 মাস বয়সে দেওয়ার পর যেদিন আপনি দিবেন, এর পরবর্তী বছরে ওই দিনে আবার দিয়ে দিলে 1 বছর পর পর দেয়া হয়, তাহলে ইমিউনিটিটা 1 বছরই থাকে। আর পায়ের নখ, সেটা আসলে নির্দিষ্ট সময় পর পর যদি কেটে ফেলা হয়, তাহলে নখগুলো তার আঁচড় দেওয়ার যে হিংস্রতা অনেক সময় কমে যায়। সেক্ষেত্রে নিয়মিতভাবে ট্রিমিং করে দিতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। এই হ্যাঁ, অবশ্য আমরা এই বিষয়টা ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে যে বিড়ালের টিকা প্রদান কেন অত জরুরি, আপনি বলছেন। অবশ্যই টিকা দিতে হবে, কারণ জলাতঙ্ক রোগ থেকে বাঁচতে হলে টিকাটা আসলে দেওয়া জরুরি। যে টিকা আসলে আরেকটা দেয়া হয়, এটা তো জলাতঙ্ক টিকা, সেটা যাতে সে জলাতঙ্কর রোগটা যাতে না ছড়াতে পারে, তার থেকে আরেকটা টিকা দিতে হয়। টিকা দেওয়া যায়? হ্যাঁ জি ধন্যবাদ, ভালো একটা প্রশ্ন। সেটা হলো যে আমাদের যেটা আমরা সাধারণভাবে জানি যে ক্যাট ফ্লু বা ডগ ফ্লু নামে, এটা আসলে 3টা ভাইরাসের সমন্বয়। যেমন আমি যদি বলি যে ফেলাইন ক্যান লিউকোপেনিয়া ভাইরাস, ফেলাইন কেলিসি ভাইরাস, তারপর রাইনোট্রাকিয়াইটিস, এই ভাইরাসগুলা কে 3টা দ্বারা আক্রমণ হইলে একসাথে আমরা ক্যাট ফ্লু সাধারণত বলা হয়। এগুলো বিভিন্ন সিস্টেমগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমে এফেক্ট করে। এই 3টাকে আমরা সাধারণত হলো যে ক্যাট ফ্লু নামেই বলা হয় এই ভ্যাকসিনটা। সেই ভ্যাকসিনটা প্রথম ভ্যাকসিনটা দেওয়া যায় 6 থেকে 8 সপ্তাহ বয়সে। তারপর দ্বিতীয় ডোজ, যেটা এটা বিড়ালের ক্ষেত্রে, বিড়াল কুকুর দুইটার ক্ষেত্রেই 6 থেকে 8 সপ্তাহ বয়সে প্রথম টিকাটা দিব আমরা। তারপর 9 থেকে 12 সপ্তাহ বয়সে দ্বিতীয় ডোজ যে কোনো সময় দেয়া যায়। তারপর তৃতীয় ডোজ 12 থেকে 14 সপ্তাহ বয়সে দিলে, তারপর থেকে প্রতি বছরে একবার করে বুস্টার ডোজ দিলেই হয়। তারপর আমরা যেহেতু 3 মাস বয়সে আমরা বলি যে জলাতঙ্ক টিকা দিবেন, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে 6 সপ্তাহ বয়সে বাচ্চাটা আসলে ইমিউনিটির অতটা ডেভেলপ হয় না। সেক্ষেত্রে একটু ম্যাচিউর হওয়ার জন্য আমরা অনেক সময় সাজেশন দিয়ে থাকি যে 2 মাস বয়সে প্রথম যদি ফ্লুয়েড টিকাটা দিয়ে দেন, তারপর থেকে প্রতি সেকেন্ড ডোজ তো 3 মাস বয়সে পড়বে, তখন একই দিনে
আপনার জলাতঙ্কের টিকাটাও দিয়ে দিতে পারবেন। জি, দুইটা একসাথে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই জলাতঙ্ক রোগে আক্রান্ত বিড়াল অথবা কুকুর যদি কোনো আমাদের গৃহপালিত পশু পাখিকে কামড় দেয় বা আঁচড় দেয়, এই ক্ষেত্রে কি করার আছে? জলাতঙ্ক আক্রান্ত, আসলে জলাতঙ্ক আক্রান্ত কিনা সেটা তো কিছু লক্ষণ থেকে আমরা বুঝতে পারি। যেমন যে পশুটা বা যে আপনার কুকুর বলেন বিড়াল, সে যদি জলাতঙ্ক দ্বারা আক্রান্ত হয় তার ভিতরে অত্যধিক হিংস্রতা দেখা দেবে। তারপর সে হলো যে কামড়াতে চাইবে। তারপর সে যেহেতু জলাতঙ্ক মানে সে মানে পানি আসলে গিলতে পারে না, এই কারণে সে হলো যে পানি দেখলেই ভয় পেয়ে যায়। ঠিক আছে। আর দেখা যায় জলাতঙ্ক আক্রান্ত হলে সাধারণত 5 থেকে 7 দিন মানে ওই সময়টার ভিতরে সে মারা যাবে। আর অনেকের ভিতরে আমাদের একটা ভুল ধারণা যে আসলে কুকুর কামড় দিলে বা বিড়াল কামড় দিলেই বুঝি আমার জলাতঙ্ক হয়ে যাবে, আসলে তা নয়। যদি ওই কুকুর বা বিড়াল সে যদি জলাতঙ্ক ভাইরাস বহন করে, তার শরীরে যদি ওই জীবাণুটা থাকেই, তাহলেই কেবলমাত্র তার লালার মাধ্যমে হলো যে অন্য জায়গায় ছড়াতে পারে। আর সে যদি তার শরীরে যদি জীবাণু না থাকে, তাহলে সে যে কামড়ালেই যে আমাদের জলাতঙ্ক হয়ে যাবে বিষয়টা তেমন নয়। তারপরও একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে কি আমরা কিছু করব না? তারপর আমরা যেহেতু ওই যে কুকুর বা বিড়াল সেটা তো আসলে রাস্তার পথ কুকুর ও বিড়াল হতে পারে, সেক্ষেত্রে সে আসলে ক্যারি করছে কিনা বাইরে, সেটা তো আমরা আসলে বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই। সেক্ষেত্রে আমরা নিকটস্থ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওখানে যোগাযোগ করে ডাক্তারদের পরামর্শ নিয়ে তাকে হলো যে মানুষের যাকে কামড় বা আঁচড় দিয়েছে উনি ভ্যাকসিন নিয়ে নেওয়াটাই উত্তম। ধন্যবাদ। আসলে এই শীতকালে আমাদের মানুষের বা শিশুদের অনেক শীতকালীন রোগে আক্রান্ত হয়ে যায়। এক্ষেত্রে কুকুর বিড়ালের কি শীতকালে অতিরিক্ত ব্যবস্থাপনা নেওয়ার দরকার আছে কিনা? জি, অবশ্যই। আমরা আসলে দেখেন, আমরা যেমন গৃহপালিত অন্য যে পশু, যেমন আমরা গরু বা মহিষ, তাদেরকে কিন্তু আমরা গোসল করাই, কিন্তু আমরা বলি যে কি বিড়াল, তাকে কিন্তু আসলে গোসল করানো যায় না। কেন যায় না? আসলে বিড়াল শীতকালে মানে সে এমনিতেই কিন্তু অনেক পরিষ্কার পারে, সে নিজে গা দেখবেন যে খাবারের পর বা অন্যান্য সময় নিজে গা নিজে চেটেই কিন্তু সে পরিষ্কার করে ফেলে। সেক্ষেত্রে তাকে গোসলটা না করানোটাই উত্তম, বিশেষ করে শীতকালে। কারণ দেখা যায় আমি কিছুক্ষণ আগে যখন বললাম যে ভ্যাকসিনের কথা, সেটা কিন্তু ক্যাট ফ্লু, যেটা মানে এই রোগটা আসলে সারা বছরই হতে পারে, তবে যেহেতু শীতকালটাতে বেশি এই রোগের প্রকোপটা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা বলি যে শীতকালটা গোসলটা না করানোটাই উত্তম। তবে যেহেতু গৃহপালিত প্রাণী, অনেকে দেখা যায় বিশেষ করে যেগুলো তার পশম যেটা সাদা বনের, সেগুলো আসলে ধুলায় পশমটার কালারটা অন্যরকম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেকে গোসল করায়। বা পার্সিয়ান জাতের যে বিড়াল গুলা, এগুলো তো আসলে আমাদের দেশে যে আবহাওয়া অনেক গরম উষ্ণ থাকে, সেক্ষেত্রে তাকে গোসল করানো যাবে, তবে মাসে একবার সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে বা গোসল করানোর পর সাথে সাথে রোদে দিয়ে ফেলা, বা তাকে ভালোভাবে তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে। জি, বিড়ালের গায়ে অনেক সময় উকুন হয়, এই ক্ষেত্রে উকুন মানে কিভাবে নির্মূল করা যায় বিড়ালের গায়ে থেকে? উকুন তো একটা পরজীবী, সেটা যদি থাকে তাহলে তার দেখা যায় সে রক্ত চুষে খায়, তাহলে দেখা যায় বিড়ালটার দুর্বলতা দেখা দেয়, রক্ত শূন্যতা দেখা দিতে পারে। সেই কারণে নিয়মিত ভাবে উকুন, সেটা ভিতরে বলে আমরা কৃমি, আর বাইরে হলো যে উকুন আঠালি, এটা সেক্ষেত্রে যদি হয় তাহলে আপনি নিয়মিত ভাবে তাকে ব্রাশ পাওয়া যায়, এখন বিভিন্ন পেট শপ গুলাতে বিড়ালের ব্রাশ পাওয়া যায়, সেক্ষেত্রে যদি আপনার নিয়মিত ব্রাশ করি, সেটা হলো যে উকুন আঠালি দূর হয়ে যাবে। তারপর হলো যে যদি অত্যধিক বেশি পরিমাণে হয়ে যায়, তখন আমরা বলি যে পশম ট্রিম করে দেয়া, যদি একেবারে ছাঁটাই করে দেয়া যায়, তখন হলো যে একদম সবকিছু একদম চলে যায়। আর যদি আপনাদের সামান্য পরিমাণে থাকে, বিভিন্ন স্প্রে পাওয়া যায় বাজারে, আপনার পেট শপ গুলাতে ফ্রন্টলাইন স্প্রে নামে বা স্পট অন নামে বিভিন্ন, ওগুলো যদি দেয়া হয়, ব্যবহার করা হয়, তাহলে উকুন আঠালি মুক্ত। স্প্রে গুলি কি মানে লিকুইড না? হ্যাঁ, লিকুইড আকারে। আচ্ছা, তো এই আপনি স্প্রে দেওয়ার পরে এটা যদি বিড়াল শরীর চাটে, এই ক্ষেত্রে কি তার কোনো কি করতে হবে? জি, যদি সেটা ভালো একটা প্রশ্ন করেছেন। যদি চাটে, যেহেতু সেটা একটা কেমিক্যাল, তাহলে তো তার তো আসলেই ক্ষতি হওয়ার কারণ থেকে যাবে। সেক্ষেত্রে আমরা বলি বাজারে কলার, এলিজাবেথিয়ান কলার নামে পাওয়া যায়, যদি আপনি যখনই দিবেন, ওটা দেওয়ার পর কলারটা 2 থেকে 2.5 ঘন্টা ওই সময়টা পর্যন্ত পরায় রাখতে হবে। আর দেখা যায় বা আপনি ওই সময়টা যেহেতু দেওয়ার পর ওটা যদি একটু রোদে রাখা যায়, তাহলে খুব দ্রুত হলো যে ওটা শুকিয়ে যায়। সেক্ষেত্রে এটা করা যেতে পারে। আবার গরমকাল যদি হয়, তখন এটা ব্যবহার করার পর তাকে গোসল করায় দেওয়া যেতে পারে, তাহলে আর পরবর্তীতে চাটলে আর সমস্যা হবে না।
আচ্ছা, আমরা শীতকালে বিড়ালের যত্ন বা ব্যবস্থাপনা জানলাম, এবার গ্রীষ্মকালে বিড়ালের ব্যবস্থাপনাটা যদি আবার একটু বলতেন। যে শীতকালে তো আমি বললাম যে বিষয়টা যে তাকে গোসল করানো যাবে না বা তাকে একটু উষ্ণ জায়গায় রাখার চেষ্টা করতে হবে। আর গরমকালে এটার বিপরীত, গরমকালে আসলে দেখা যাবে যে কি অনেক সময় গরমের কারণে বিড়াল মানে যে আমরা যেহেতু বাসায় বাড়িতে রাখি, তাহলে যে বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে বাসায়, যে গরমের কারণে বিড়াল হাঁফে উঠবে বা দ্রুত শ্বাস নেওয়ার চেষ্টা করবে, ওরকম বোঝা যাবে যে সে একটু ছোটাছুটি বা বাইরে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমরা বিশেষ করে যদি যাদের এসি থাকে বাসা বাড়িতে, তারা তো ওনারা এসিটা চালিয়ে রাখেন। তারপর দেখা যায় বা ফ্যানের ব্যবস্থা করা লাগবে। তারপর তাকে যে পানিটা দিব ওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যেমন গরমকালে একটু ঠান্ডা পানি বা ঠান্ডা গরম একটু মিশে নরমাল মিশে একটু খেলে আমাদেরও ভালো লাগে। তাকেও যদি একটু ঠান্ডা পানি এরকম একটু দেওয়া যায়, বা মাঝে মধ্যে যদি বেশি গরম পড়ে তাহলে তাকে গোসল করানো যেতে পারে, যেটা বললাম। বা তাকে একটা তোয়ালে, ওইটা জাস্ট আপনি গোসল না করলে ওইটা ভিজে তারপর এটা ভালোভাবে চিপে ওইটা দিয়ে একটু গাটা একটু 5 মিনিটের মতো একটু জড়ায় ধরে রাখলে তাহলে সে একটু আরাম অনুভব করবে। আচ্ছা, তো আমি দেখতেছি যে মানুষের সাথে বিড়ালের অনেক কিছু মিল আছে। জি। আচ্ছা, বিড়ালকে কোন ধরনের খাবার দেওয়া উত্তম? বিড়াল আসলে ওরা তো মাংসাশী প্রাণী, ঠিক আছে, ওরা তো যে মাংস জাতীয় খাবারই হলো যে ওদের প্রধান খাদ্য। তার উপর আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে দেখা যায় যে অনেক ফ্যামিলির যে আসলে প্রতিদিনই মাংস সাপোর্ট দেওয়া আসলে খুব কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে মাছ দেয়া যেতে পারে কাটা ছাড়া। কাটাগুলো অবশ্যই আপনার সরিয়ে ফেলতে হবে, না হলে যায় যে গলায় কাটা বেঁধে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে যে খাবারটাই দেয়া হোক না কেন সেটা শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে, সেখানে কোনো লবণ, মশলা, তেল এগুলো ব্যবহার করা যাবে না। বা আমাদের নিজেদের রান্না করা কোনো খাবার যে সেটা আমি রান্না করা খাবার সেটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিলাম, আসলে তারপরও ভিতরে কিন্তু আপনার মশলা বা তেল এগুলো থেকে যায়। সে লবণ আবার অনেকে দেখা যায় যে আপনি যখন নাস্তা করতে বসলেন বা খেতে বসলেন, সেও আপনার কাছে চলে আসলো, তখন নিজেদের যে পাউরুটি, কেক এগুলো দিলাম, আসলে এগুলো দেয়াটা ঠিক না। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মাছ বা মুরগি সিদ্ধ, পাশাপাশি মাঝে মধ্যে আপনি গাজর, মিষ্টি কুমড়া, আলু, কাঁচা পেঁপে সিদ্ধ এগুলো সাথে দিতে পারেন সবজি। আচ্ছা, বিড়ালকে এই দধি খাওয়ানো যাবে কিনা, কোনো সমস্যা হবে কিনা? দধির ভিতরে বিশেষ করে মিষ্টি দধি তো খাওয়ানোই যাবে না, তবে অনেক সময় দেখা যায় আমরা টক দইটা একটু দেয়া যায়, দিলে যে পেটের সমস্যা এটা মেটানোর জন্য টক দই দেয়া যাবে। তবে রেগুলার আপনার সমস্যা না হলে না দেয়াটাই উত্তম। যদি আপনি ওই যে নিয়মিত ভাবে যেটা বললাম সবজির সাথে কাঁচা পেঁপেটা যদি খাওয়ানো হয় তাহলে দেখা যায় তার মানে ফাঁপা যে আমার বাসায় একটি বিড়াল আছে, ওই মাঝে মাঝে নিজে নিজে যে ঘাস সে খায়, যে এটা আসলে একটা ন্যাচারালি বিড়ালের একটা পদ্ধতি। দেখা যায় যখন অত্যধিক পরিমাণে সে খাবার খেয়ে ফেলে বা তার পেটে গ্যাস হয়, তখন দেখা যায় যে সে বিভিন্ন জায়গায় গিয়ে ঘাসটা খেলে, আসলে ঘাস তো বিড়ালের পেটে হজম হয় না, তখন দেখা যায় ওই ঘাসের কারণে তার একটা বমির একটা উদ্বেগ আসে বা সে বমি করে দেয়। তখন যে অতিরিক্ত যে খাবারটা বা তার যে গ্যাস যেটা জমে আছে ওইটা হলো যে বমির সাথে বের হয়ে যায়, এই কারণে সে ঘাস খেয়ে থাকে। তাহলে আমরা বাসা বাড়িতে যে বিড়ালগুলি পালি এই মূলত আসলে ঘাস দেওয়াটা ঠিক হবে না? না, ঘাস আপনার এমনিতেই তো দেয়া দরকার নেই, বা সে তো ঘাস খায় না। আমরা এবার জানবো যে কৃমিনাশকের প্রয়োজনীয়তা আছে কিনা, মানে কৃমিনাশক দিতে হয় কিনা বিড়ালকে? জি, এটাই, মানে কৃমিনাশক তো অবশ্যই আপনাকে দিতে হবে। আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম যে আপনি বলতেছিলেন যে উকুনাঠালি যে বিষয়টা, এটাও কিন্তু এক ধরনের কৃমি আমি বলেছিলাম। তারপর পেটে যে ভিতরে যে কৃমি যদি আমরা নিয়মিতভাবে যদি এই কৃমিনাশক বা ডিওয়ার্মিং যদি না করি, তাহলে দেখা যাবে যে কি পেটে কৃমির কারণে সে তার ক্ষুধা মন্দা দেখা যাবে, সে খাবার খাইতে যাবে না, তার ওজনটাও মানে সে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না, ওজন বৃদ্ধি হবে না। অনেক সময় দেখা যায় যে তার বমি আসে কৃমির কারণে, এই কারণে তখন সে অনেক দুর্বল হয়ে পড়ে। সেখানে যদি আমরা নিয়মিত ভাবে আমরা বলি যে 3 মাস পর পর যদি কৃমিনাশকটা দেয়া যায়, তাহলে দেখা যায় তার এই সমস্যাগুলো আর থাকে না। আর 3 মাস বলছিলেন না? জি, 3 মাস পর পর দেয়া যাবে। তবে আপনার বাচ্চা জন্ম হওয়ার পরেই 15 দিন পর থেকেই সেটা হলো যে আমরা 15 দিন পরে বয়স থেকে তখন আমরা সিরাপ টাইপের আমরা ওগুলো দেই। তারপর
যখন তার 4 মাস বা 5 মাস বয়স হয়ে যায় তখন আপনার কৃমিনাশক ট্যাবলেট পাওয়া যায় বাজারে, সেটা হলো যেটা হলো সব ধরনের কৃমির জি বিপরীতে কাজ করবে, ওটা দেয়া যায়। পাশাপাশি একটা ইনজেকশন যে আছে সেটা যদি আমরা চামড়া নিচে প্রয়োগ করতে হয়, সেটা যদি করি তাহলে দেখা যায় পেটের ভিতরে কৃমিও মারা যায়, পাশাপাশি সেটা হলো যে বাইরে যে উকুন যদি কম পরিমাণে থাকে ওই জিনিসটা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে কানের ভিতরে অত্যধিক চুলকায়, সেটা আমরা কানে এয়ার মাইটস বলা হয়, সেটা যে ওই ইনজেকশন ফর্মের ওইটা দিলে এয়ার মাইটস এর পরিমাণটাও কমে যায়। আচ্ছা, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। তো এই ক্ষেত্রে যে এই যে বিড়াল বা কুকুর কে মানে ব্যবস্থাপনা করার জন্য আপনাদের বিভাগ থেকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা, বিশেষ কোনো প্রশিক্ষণের? দেখেন, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে কুকুর বা বিড়াল, বিশেষ করে বিড়াল পালনকারী, সেটা কিছুদিন পূর্ব অত বেশি পরিমাণে ছিল না, কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে যে প্রতি বাসায় বা শহরাঞ্চলে বললেও ভুল হবে, এখন প্রতি গ্রামেও অনেকেই কিন্তু বিড়াল পালার প্রতি আগ্রহী হচ্ছে। এই কারণে আমাদের ডিপার্টমেন্টের বা বিভাগের পক্ষ থেকে বিড়াল বা কুকুর পালনের উপর আলাদা ভাবে কোনো প্রশিক্ষণের বা আমাদের সরকারি ভাবে কোনো টিকা প্রয়োগের এরকম ব্যবস্থা নাই। তবে আমাদের কাছে এখন উপজেলা হাসপাতাল গুলাতে প্রতিদিন কিন্তু অনেক অসংখ্য পোষা প্রাণী প্রেমী কিন্তু তাদের পোষা এ প্রাণী নিয়ে চিকিৎসার জন্য আসতেছেন বা পরামর্শ নেওয়ার জন্য আসতেছেন। তারপরে অনেকে এমনিতে তার কি খাবার কি পরিমাণে দিতে হবে বা অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের কাছে জানতে চান, কেউ যদি আসে তাহলে আমরা পরামর্শ প্রদান করে থাকি। ধন্যবাদ আপনাকে। এবার আপনার কাছে জানবো, যেহেতু আমাদের দেশে এখন শৌখিন লোকেরা, আগে শুনতাম যে শৌখিনতা করে কবুতর লালন পালন করতো, এখন এক প্রকার পাল্লা দিয়ে কিন্তু বিড়ালও মানুষ লালন পালন করে, এবং দেশি বিড়াল বিদেশি বিড়াল। তো এই বিড়াল কি বাণিজ্যিক আকারে চাষ করার সুযোগ আছে আমাদের দেশে? যে বাণিজ্যিক আকারে আসলে নীতিমালা যদি আপনি যদি বাণিজ্যিক ভাবে করতে চান, আমাদের কিন্তু সরকারি আমাদের যে প্রাণী সম্পদ বিভাগ হতে সেটা হলো যে অনুমতি নিতে হয়। তারপর দেখা যায় যে অনেকে কিন্তু এমনিতেও দেখা যায় যে বাসা বাড়িতে হয়তো একটা তার পুরুষ বিড়াল বা একটা মহিলা বিড়াল আছে, সেক্ষেত্রে যদি বাচ্চা প্রসব করা হয় তখন দেখা যায় যে অনেকেই ক্রয় করতে চান তার কাছ থেকে, বা ওনারা হলো যে বিক্রি করে থাকেন, বা অনেকে আসলে বিক্রি না করলেও দেখা যায় এমনিতেও তার আত্মীয় স্বজন বা বন্ধু পাড়া প্রতিবেশী কেউ যদি চায় তাকে কিন্তু আসলে ওভাবে বিড়াল মানে গিফটের মতো উপহার হিসেবেও তাকে প্রদান করে থাকেন। বা অনেকে বিভিন্ন সময় তার যদি বাসায় যদি অনেক একটা তার বিড়াল যদি বাচ্চা দিয়ে থাকেন, তাহলে দেখা যায় যে নির্দিষ্ট সময় পরে উনি অ্যাডপশন ওই সিস্টেমটাও আমাদের এখানে চালু আছে। তারপর অনেকেই মানে ওইভাবে বাণিজ্যিক ভাবে যে শুধু বিক্রির জন্য যেহেতু চাহিদা আছে ওইটাও করে থাকেন। আরেকটা বিষয় আপনাকে বলি, যে শহরে অনেক এই যে পাখি বিক্রি করে, যে পাখির দোকানে এখানে কুকুর বিড়ালও বিক্রি করে। তো এই ক্ষেত্রে কি এই যে কুকুর বিড়াল বিক্রি করে, যে এটা কি বিদেশি জাতেরই বেশি না আমাদের দেশি জাতেরও আছে? শহরের যে দোকানগুলোতে সাধারণত বিদেশি জাতের, দেশি জাতের খুব একটা আসলে রাখে না, তবে ওনারা মিশ্র জাতের যেটা আর যে বিদেশি জাতের যেটা হলো যে আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি প্রচলিত পার্সিয়ান জাত, মানে ওই জাতের বিড়াল গুলোই বেশি দেখা যায়। আচ্ছা, আরেকটা বলছিলেন যে নীতিমালা, মানে যদি কেউ বিড়ালের খামার করতে চায়, এক্ষেত্রে আসলে মূলত তার মানে এই কোন ডিপার্টমেন্ট থেকে, তার আপনাদের ডিপার্টমেন্ট থেকে অনুমতি? যে আমাদের প্রাণী সম্পদ নিকটস্থ প্রাণী সম্পদ উপজেলা প্রাণী সম্পদ অফিস বা জেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করলে। কিভাবে শুরু হয়, মানে কিভাবে করবে সে? উনি আমাদের কাছে এসে আর যে আমাদের সরকারি যে কি একটা ফি আছে, ওই ফিটা দিয়ে প্রদান করে আমাদের একটা ফর্ম আছে, ওইটা পূরণ করে আমাদের কাছে জমা দিলে আমরা হলো যে আমাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা ওনাকে এটা ব্যবস্থা করে দিব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘক্ষণ যে বিড়ালের বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। তো যেহেতু আপনি একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আমরা এবার একটু আমাদের যে গৃহপালিত পশু পাখি সম্পর্কে একটু জানবো, যদি আপনি সম্মতি দেন। তাহলে একজন উদ্যোক্তা যদি প্রাথমিক অবস্থায় যদি দুধ উৎপাদনের জন্য খামার করতে চায়, তাহলে কোন জাতের গাভী মানে শনাক্ত করলে ভালো হবে? আবার যদি মাংস উৎপাদন করতে চায়, এই ক্ষেত্রে কোন জাতের গরু
গুলি নির্বাচন করলে ভালো হবে, এই বিষয়ে যদি একটু বলতেন আর কি। জি ধন্যবাদ। যদি দুধ উৎপাদনের জন্য আসলে আমাদের দেশীয় জাতের যেগুলো আমাদের আছে সেটা দুধের পরিমাণটা ওই পরিমাণে বেশি পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের যে গাভীগুলো, সেটা হলো যে আমাদের দেশের সংকরায়নের মাধ্যমে আমাদের যে বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ান যে জাতটা, ওই জাতের গাভীগুলো থেকে বেশি পরিমাণে দুধ পাওয়া যায়। এটাই আমাদের দেশে বেশি দেখা যায়। আমরা সরকারিভাবে এই জাতের বীজটাই আমাদের দপ্তর থেকে প্রদান করা হয়ে থাকে। আর যদি মাংসের জন্য সাধারণত আমাদের বিভিন্ন জাত, আমাদের দেশীয় জাত হতে পারে বা শাহিওয়াল জাতের, যেটা হলো যে আমরা লাল বর্ণের শরীরটা ওইটা, তারপর আবার ফিজিয়ানেরও যেগুলো মেল হয় সেগুলো মাংসের জন্য। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে আমাদের যে এই যে বিদেশি জাতের গরু বা আমাদের দেশি জাতের গরুর মধ্যে দুধের উৎপাদনটা আমরা জানি অনেকটাই পার্থক্য থাকে। এক্ষেত্রে দুধের পুষ্টিমানের দিক থেকে কোনো পার্থক্য হয় কিনা? স্বাদের দিক থেকে কিন্তু একটু পার্থক্য হয় বিদেশি জাতের গাভীর দুধ আর আমাদের দেশি জাতের গাভীর দুধের মধ্যে। জি, আসলে দুধের স্বাদটা নির্ভর করে তার দুধের ভিতরে আমরা জানি অনেক কিছু উপাদান থাকে, মানে ফ্যাট। ফ্যাট হলো যে নরমাল দুধে আমরা বলে থাকি যে 3.5% ফ্যাট থাকতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে যে গরুর দুধে ফ্যাটের পার্সেন্টেজটা বেশি, সেটা একটু খেতে একটু মিষ্টি বেশি লাগবে বা এর স্বাদ বেশি লাগবে যেহেতু ফ্যাটের কারণে। আচ্ছা, আর ওই যে গরুর আমাদের দেশি গরুকে কি মানে বিশেষ পদ্ধতিতে মাংস উৎপাদনের জন্য নির্বাচন করা যাবে? জি যাবে, তবে সেক্ষেত্রে যদি আপনাদের খাবারের প্রদানের পরিমাণটা, তারপর হচ্ছে তাকে নিয়মিতভাবে কৃমিনাশক খাওয়ানো যদি দেওয়া যায়, পর্যাপ্ত সুষম খাবার যদি দেওয়া যায়, তাহলে অতি অল্প সময়ে খুব দ্রুত মাংস বৃদ্ধি পাবে। আচ্ছা, আরেকটা বিষয় যে আমাদের দেশে জানেন যে ছাগল কিন্তু অত্যন্ত জনপ্রিয়, মানে মানুষ এখন এই খাসির মাংস খাওয়াটা কিন্তু একটা আভিজাত্য, কিন্তু মানে একটা বড় লোকের খাবার এরকম, বা ভালো কোনো প্রোগ্রাম যখন হয় তখন খাসির মাংসটাই খুব উচ্চ মূল্যে ক্রয় করা প্রয়োজন হয়। এক্ষেত্রে ছাগলের খামারের ব্যাপারে মানে শুরুটা কিভাবে করতে হবে যদি বাণিজ্যিক আকারে করে? যে ছাগল, ধন্যবাদ। ছাগল আসলে আমাদের দেশের জন্য যে জাতটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হলো যে ব্ল্যাক বেঙ্গল গড, যেটা আমরা কালো জাতের ছাগল হিসেবে জানি সেটা। আর ছাগল আসলে খুবই আসলে ঠান্ডার প্রতি মানে খুবই সেন্সিটিভ একটা অল্পতেই ঠান্ডা লেগে যায়, তার নিউমোনিয়া হয়ে যায়। সেক্ষেত্রে ছাগল আমরা মাচা পদ্ধতিতে পালন করার জন্য উৎসাহ দিয়ে থাকি, তাহলে কি সরাসরি সে মাটির সাথে সংস্পর্শ পায় না। যদি মাচা পদ্ধতিতে লালন পালন করা হয় আর ছাগলের টিকা প্রদান করা হয় নিয়মিতভাবে, তাহলে হলো যে ছাগল হলো যে আপনি লালন পালনে একদম বাণিজ্যিকভাবে। কতদিনের বাচ্চাকে টিকা দিতে হবে? আমরা 3 মাস বয়সে বাচ্চাকে ছাগলের সবচেয়ে যে রোগটা সবচেয়ে ক্ষতিকর বা ছাগল মারা যায়, মহামারী আকারে ছড়ায় যায়, সেটা হলো পিপিআর নামে একটা, সেটা হলো একটা ভাইরাস জনিত রোগ। এই রোগটা সবচেয়ে আসলে খুশির খবর হলো যে এই রোগটা নির্মূলের জন্য আমরা আমাদের পানি সম্পদ অধিদপ্তর থেকে এখন বিনামূল্যে প্রতি বছরের নির্দিষ্ট একটি সময়ে বিনামূল্যে আসলে সারা বাংলাদেশে একযোগে মানে বিনামূল্যে টিকাটা প্রদান করা হচ্ছে। চমৎকার একটা খবর। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় যে এই যে টিকার কথা বলছিলেন 3 মাস বয়সে দিলাম, পরে আবার প্রতি 1 বছর পর প্রতি 1 বছরে একবার দিতে হবে। বছরে একবার দিলেই তার ইমিউনিটিটা ঠিক থাকে। আচ্ছা, টিকা ধরেন একটা পরিপক্ক মানে পূর্ণবয়স্ক একটা ছাগলকে টিকা প্রদান করার পরে কতদিন পরে এটা জবাই করা যাবে বা মাংস খাওয়া যাবে? টিকা প্রয়োগ আসলে টিকাটা আমরা যখন দেই শরীরে সেটা কাজ করে, মানে অ্যান্টিবডি ডেভেলপ হয়, টিকার ইয়াটা থাকা অনেক সময় এটা আসলে ভেরি করে এক এক টিকার ক্ষেত্রে, তবে সাধারণত 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা ভালো। জি, আমরা আমাদের ঘড়ি বলে দিচ্ছে যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে শেষ করতে হবে। সর্বশেষ আপনার কাছে যেই প্রশ্নটা আমার থাকবে যে আমাদের বাংলাদেশে অসংখ্য যুব সমাজ আছে যারা এই পশু পাখি বা হাঁস মুরগি গরু ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতে চায়, তাদের জন্য এই নতুন উদ্যোক্তাদের জন্য আপনার কি মেসেজ একটু বলেন? যে নতুন উদ্যোক্তাদের আমরা বলবো যে আপনি যে কোনো খামারই করতে চান না কেন, অবশ্যই আগে খামার শুরু করার আগে আপনার নিকটস্থ যে উপজেলা আমাদের পানি সম্পদ দপ্তর আছে ওখানে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আগে হলো যে এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করে নেবেন, তাহলে ওখান থেকে আপনি অনেক দিক নির্দেশনা পাবেন, যেটা হলো যে আপনার খামার পরিচালনা করতে খুবই
উপকারী হবে। জি। আর নিয়মিতভাবে অফিসের সাথে যোগাযোগ রাখলে আপনি কখন ভ্যাকসিন দিতে হবে, কখন কৃমিনাশক করতে হবে, ওই পরামর্শগুলো আপনি পাবেন। সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হবেন না। জি, আপনার মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে এনে সুযোগ দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান পোষা প্রাণীর যত্ন টিকা প্রদান সম্পর্কে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।